বাঁচানো গেল না ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর, জানালেন চিকিৎসক। প্রধানমন্ত্রীর শোক। বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 5 লাখ টাকা দিল গ্রিন লাইন। বাকি 45 লাখ টাকা দিতে 1 মাস সময় আদালতের। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান। এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। এবং কাঁচামাল প্রাপ্তির সুযোগ সুবিধা থাকার পরও রহস্যজনক কারণে বন্ধ ছাতকে রেলওয়ের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা। দুর্নীতির কারণ বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। বিদেশে নেওয়ার উদ্যোগ, মেডিকেল বোর্ডের নিরন্তর চেষ্টা, কোনো কিছুই বাঁচাতে পারল না জীবন যুদ্ধে হার না মানা নুসরাত জাহান রাফিকে। যৌন নির্যাতনের প্রতিবাদ করায় গত শনিবার ফেনীতে পরীক্ষা কেন্দ্রে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। রাফিকে আনা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। গেল 3 দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। নুসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলেন জীবনযুদ্ধে হার না মানা, সমাজের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ফেনীর সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি। অধ্যক্ষের কুপ্রস্তাবে রাজি না হয়ে মামলা এবং এ ঘটনায় শিক্ষক সিরাজউদ্দৌলার গ্রেফতারের পর প্রতিহিংসার জেরে শনিবার পরীক্ষা কেন্দ্রের ভেতরে হাত পা বেঁধে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয় তার অনুসারীরা। শরীরের 80% মারাত্মক দগ্ধ নিয়ে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার ইউনিটে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে সোমবার থেকেই লাইফ সাপোর্টে ছিলেন রাফি। টানা 5 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করা এই প্রতিবাদী নারী। সেই অবস্থা নাই তাকে ট্রান্সপোর্ট করার মতো, মানে প্লেনে যাওয়ার মতো শিশু ছিল না। তো যাই হোক, এটা কিছুই বলার নাই। এখন আমরাও খুব দুঃখিত। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, দেশবাসীকে বলবেন দোয়া করতে। একটা নিষ্পাপ শিশুর মতো মেয়ে মানে অকালেই ঝরে গেল। বৃহস্পতিবার সকালে পোস্টমর্টেমের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় হত্যা চেষ্টার মামলা করে নুসরাতের ভাই নোমান। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাতের উপর আগুন হামলা মামলায় বেরিয়ে আসছে নানা ফাঁকফোকর। অভিযুক্ত শম্পাকে আটকের কথা বলা হলেও আদালতে তোলা হয় উম্মে সুলতানা পপি নামের আরেক ছাত্রীকে। এদিকে রিমান্ড আবেদন শুনানির জন্য আদালতে নুসরাতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আর এসব জটিলতার কারণে আসামিদের পার পেয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে বলে মনে করছেন পাবলিক প্রসিকিউটর। জুলাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত 8 এপ্রিল রাতে ভুক্তভোগীর ভাই বোরকা পরিহিত অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করেন। 9 এপ্রিল পুলিশের পক্ষ থেকে নতুন করে বলা হয় 8 জনের নাম উল্লেখ করে আরেকটি এজাহার দাখিল করা হয়েছে। 8 এপ্রিল লাইফ সাপোর্টে নেওয়ার আগে মুমূর্ষ নুসরাত ডাইন ডিক্লারেশনে আগুন দেয়ায় শম্পা নামে একজনের জড়িত থাকার কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক শম্পাকে আটকের কথা জানান। চম্পা বা চম্পা বা আরো একটা নাম আছে এর মধ্যে, এই নামটা আমরা শুনছি কিন্তু নামটা কিন্তু কনফার্ম না। তারপরে আমরা ওই নামের মেয়েটাকে জানেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তবে বুধবার দুপুরে এই মামলায় সন্দেহভাজন হিসেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয় উম্মে সুলতানা পপি নামে আরেকজন আলিম পরীক্ষার্থীকে। মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি, শম্পা নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই পর্যন্ত 9 জন আসামি গ্রেপ্তার আছে। 9 জনের মধ্যে 6 জন অজ্ঞাতনামা এবং 3 জন এজাহারনামী আসামি। শম্পা নামে কাউকে আমরা গ্রেপ্তার করিনি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। আদালতে যে এজাহারটি দাখিল করা হলো সেখানে শম্পার কোনো অস্তিত্ব নাই এবং সম্রাট সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা এমনকি ডিএজি মহোদয় বলেছে শম্পা পুলিশ হেফাজতে আছে, কিন্তু আমরা আজকে পর্যন্ত তাকে আদালতের সোপর্দ করতে শম্পাকে
দেখলাম না। তদন্তে গরমিলের সুবিধা নিয়ে আসামিরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে বলে মনে করেন পাবলিক প্রসিকিউটর। যদিও এজাহারকারী ঢাকায় থাকার কারণে ওকালতনামা অনেককে দিতে পারেননি, কিন্তু আইনজীবী সমাজ স্বপ্রণোদিত হয়ে অনেক আইনজীবী রাফির পক্ষে দাঁড়িয়েছে। সঠিকভাবে তদন্ত করে সিএসটা দাখিল না করে সেক্ষেত্রে আসামিরা বেনিফিট পায়, আর যদি সঠিকভাবে তদন্ত করে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাদী তার সুফল পায়। এ ঘটনায় সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এর আগে বুধবার দুপুরে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে আগুনে ঝলসে হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং অপর 2 আসামিকে 5 দিন করে রিমান্ড দেন আদালত। জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফউদ্দিন আহমেদ এই আদেশ দেন। মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন ও রাফির সহপাঠী আরিফকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং প্রভাষক আফসার, রাফির সহপাঠী আরিফকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাস চাপায় পা হারানো রাসেলকে অবশেষে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিল গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। আদালতেই এই চেক রাসেলের কাছে হস্তান্তর করা হয়। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে রাসেলের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রিন লাইন বাস মালিক সমিতি। ক্ষতিপূরণের টাকা এড়াতে বেশ কিছুদিন ধরে দৌড়ঝাঁপ করল গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গিয়েও হেরে যায় তারা। বুধবার ক্ষতিপূরণের 50 লাখ টাকা দিতে আবারও সময় চান বাস মালিক। বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। 3টায় রাসেলের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন গ্রিন লাইন পরিবহন পক্ষের আইনজীবী। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলেন উচ্চ আদালত। অ্যাক্সিডেন্টের ঘটনা যে ক্রিমিনাল পেনাল অফেন্সটা, সেটাও আমরা চাচ্ছি খুব ইমিডিয়েটলি, কারণ ওটা তো অফেন্সটা ভিন্ন। তার পাটা কাটা গেল, সে পাও তার ফেরত পাওয়া যায়। তারপর মাননীয় আদালতে আমরা যথেষ্ট ভালো আদেশ দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন। এদিন গ্রিন লাইনের মালিকের আইনজীবী জানান, আদালতের আদেশ মেনে বাকি টাকাও পরিশোধ করা হবে। 50 লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে। না করলে এইটার কনসিকুয়েন্স কি, এটা তাকে ভোগ করতে হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড দি কোর্ট। এই আদেশে সন্তোষ জানিয়েছেন 1 পা হারানো রাসেল। 5 কোটি টাকা দিয়ে একটা পা লাগাই আমি আগের জীবনে ফিরে যেতে পারবো। বাকি যে 45 লাখ টাকা আদালত যেহেতু রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর। গত বছরের 28 এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় 1 পা হারান প্রাইভেট কার চালক রাসেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিন থেকে 15 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে 5টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে 18 জনকে কোস্টগার্ড জীবিত উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ রয়েছে 15 জন। এ বিষয়ে সময় সংবাদকে টেলিফোনে বিস্তারিত জানিয়েছেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম। 10 তারিখ দুপুরে হঠাৎ একটা কালবৈশাখী ঝড় হয়েছে আপনার সেন্ট মার্টিনসের 10 থেকে 15 কিলোমিটার দক্ষিণে। সেখানে মাছ ধরা অবস্থায়, মানে জাল পাতা অবস্থায় ওরা নোঙ্গরে ছিল, এরকম 4টা বোট ডুবে গিয়েছে। 4টা বোট ডুবে যাওয়ার ফলে ওই এক একটা বোটে 8 জন করে, টোটাল 32 জন লোক ছিল। তার মধ্যে 18 জন জীবিত উদ্ধার হয়েছে, আরো 15 জন এই মুহূর্তে নিখোঁজ আছে। বাংলার সময় আরো থাকছে। ফেনীর সোনাগাজীতে যুবককে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। চলমান উন্নয়নকে টেকসই করতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণাগারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গবেষণার মধ্য দিয়ে উন্নত সমাজ গড়ে তুলতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি জামায়াতের শাসনামলে গবেষণার পথ তারা বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেন শেখ হাসিনা।
দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ আর নীতিগত সিদ্ধান্তই কাজ করেনি, ফল এসেছে নানা মাত্রার গবেষণাতেও। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরির জন্য আওয়ামী লীগের প্রথম মেয়াদ থেকেই রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ার কর্মসূচি চালু হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 37 জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে বিজ্ঞান গবেষণা আরও এগিয়ে নিতে হবে। জানান, উন্নয়ন টেকসই করতে গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন, তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। সমুদ্র সম্পদ, মহাকাশ সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা কি করে দেশের উন্নয়ন করবে? বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রের উপরেও আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজন। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, যারা এখনো যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। উন্নত দেশ গঠনে প্রযুক্তি ও সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক, সেটাই আমাদের লক্ষ্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুই পারে এখন দৃশ্যমান পদ্মা সেতু। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসানো হলো সেতুর স্প্যান। 10ম স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো 1.5 কিলোমিটার সেতু। সামনের দিনগুলোতে এ প্রান্তে একাধিক স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। চৈত্রের সকালে পৌষের রূপ, চোখের সামনে দেয়াল তুলে আছে ঘন কুয়াশা, আকাশে মেঘের ঘনঘটা। সব মিলে তাই প্রতিকূল আবহাওয়ায় শুরুতে সংশয় ছিল স্প্যান উঠানোর ব্যাপারে। তবে বুধবার সকাল 8:30টার পর ইতিবাচক সাড়া মেলে প্রকৌশলীদের কাছ থেকে। 8 ঘন্টার ব্যবধানে মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে আসা হয় 1.5 কিলোমিটার দূরের মাঝ নদীতে, নির্ধারিত 13 ও 14 নম্বর পিলারের কাছাকাছি। এরপর শুরু হয় স্প্যান বসানোর প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেনটি 2 পারে অ্যাঙ্করিংয়ের পর এটিকে পিলারের পজিশনে আনতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। অবশেষে তোলা সম্ভব হয় পিলারের উপর। জাজিরার পর এবার মাওয়া প্রান্ত স্প্যান বসানোয় আশাবাদী হয়ে উঠছেন 2 পারের মানুষ। খুবই ভালো লাগছে, কারণ আমাদের দেশের একটা সম্পদ, এটি সবচেয়ে বড় উন্নত। একটার পর একটা এরকম স্পেনের কাজগুলো করতেছে, আমাদের লাভ হতেছে, আমাদের ভালো লাগতেছে। পদ্মা সেতু যে স্পেন বসতেছে তাতে আমাদের খুবই আনন্দ লাগে। মুরব্বীরা বলে গেছে স্বপ্নের একটা সেতু হইবে এক সময়, আসলে স্বপ্নের সেতু বাস্তব হইতেছে। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের। সামনের দিনগুলোতে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের কাজের গতি আমরা আরেকটু দ্রুত করার জন্য আমাদের চিন্তাভাবনা কীভাবে করা যায় সে নিয়ে আমরা কাজ করছি। মূল হলো আমাদের প্রোগ্রেসটাকে আরও বাড়ানো যায় কিনা। এখন একটা করতেছি, 2টা করা, 2টার পরে আরও বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে 2টা করি, তখন দেখতে হবে যে আমরা আরও পারি কিনা। 10ম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও এর পরের স্প্যানটি আবার বসানো হবে জাজিরা প্রান্তে আগের 8টির সঙ্গেই। এরপর কাজ আবার সরিয়ে আনা হবে স্প্যানটির পাশে। মাওয়া প্রান্তে বেশ কিছু পিলার দৃশ্যমান হলেও এতদিন এখানে স্প্যান বসানো যায়নি কারিগরি কারণে। 10ম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান ঘটল। তবে সামনে ঘোর বর্ষায় তীব্র স্রোতের কারণে এখানে কাজ করা দুরূহ হয়ে পড়বে। যদিও নদীতে আরও 10টি পিলার দৃশ্যমান থাকায় দ্রুত কাজ এগিয়ে নেওয়া গেলেই মিলন ঘটবে প্রত্যাশা ও প্রাপ্তির। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। কাঁচামাল প্রাপ্তির সুযোগ সুবিধা থাকার পরও রহস্যজনক কারণে বন্ধ রয়েছে সুনামগঞ্জের ছাতকে রেলের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটি। দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠার 30 বছরে বারবার বন্ধ হয়েছে এটি। অভিযোগ উঠেছে বেসরকারিভাবে স্থাপিত 2টি স্লিপার কারখানার সুবিধার্থে এই ফ্যাক্টরিটি চালু করা হচ্ছে না। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বালু, পাথর ও সিমেন্ট একই জায়গায় সহজ প্রাপ্তির কারণে 1988 সালের 27 অক্টোবর ছাতক কংক্রিট স্লিপার কারখানা স্থাপন করা হয়।
তবে চালুর ৩০ বছরের মধ্যে একাধিকবার নানা সংকটের কারণে বন্ধ হয়েছে কারখানাটি। সবকিছু মিলে প্রতিষ্ঠার পর থেকে সমস্যায় ডুবে শেষ পর্যন্ত 1 বছর ধরে বন্ধ রয়েছে এটি। দুইটা মিক্সার মেশিন, একটা ফিউজ আর একটা দেয়া কোনো রকম একটা কাজ চালানো হয়। বিদ্যুতিক সমস্যা হলে জেনারেটর প্রবলেমও রয়েছে। পুরো পরিবেশে একটা সমস্যার ভিতরে জর্জরিত আছে আর কি। সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই ফ্যাক্টরিটি বারবার বন্ধ হচ্ছে। এর পেছনের রহস্য এখনো উদ্ঘাটিত না হলেও বিপুল অঙ্কের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেলওয়ে বিভাগ। কাঁচামাল আছে, সিমেন্ট আছে, বালি পাথর সহ সবই আমাদের এই ছাতকে আছে, তারপরেও বারবার বন্ধ হচ্ছে। কোন কারণের মধ্যে হচ্ছে আসলে তা বোধগম্য নয়। এই ফ্যাক্টরিটা বন্ধের ফলে রেলের অনেক বেশি মূল্যে বাইরে থেকে ইম্পোর্ট করে স্লিপার আনতে হয়। এদিকে অতীতের দায়িত্বশীলদের বিরুদ্ধে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রাইভেট ফ্যাক্টরি থেকে স্লিপার রপ্তানির জন্য হয়তো বা এখানে কোনো যোগসাজশে এইটা বন্ধ করার পায় তারা করতে পারেন। স্থানীয় সংসদ সদস্য এই অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে এই কারখানার উন্নতিতে কাজ করার কথা জানালেন। যাদেরকে সরবরাহ করবে তাদের হয়তো সদিচ্ছার অভাব রয়েছে, যে কারণে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিকে গুরুত্ব না দিয়ে তারা প্রাইভেট সেক্টরের দিকে ঝুঁকছেন। আর এই প্রতিযোগিতাতে হয়তো রেলওয়ের এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এটা দুর্বল হয়ে যাচ্ছে। গত বছরের 10 মার্চ থেকে কারখানাটিতে স্লিপার উৎপাদন বন্ধ রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। বিএনপি বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বগুড়া জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না বলেই জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। বেগম খালেদার চিকিৎসাটা গুরুত্ব নয়, বিএনপির কাছে এখন গুরুত্ব হচ্ছে এই চিকিৎসা নাম করে রাজনৈতিক ইস্যু তৈরি করা। জিয়া রহমান উনি মুক্তিযোদ্ধা হিসেবে কখনো ছিলেন না, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, সেটার প্রমাণ উনি নিজে দিয়ে গেছেন। ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর এই বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধী ১১,৫০০ দালাল রাজাকার যখন কারাগার থেকে দালাল আইন বাতিল করে মুক্ত করে দেওয়া হলো, কোন মুক্তিযুদ্ধের চেতনা মানুষ এটা করতে পারে না। নিরাপরাধ মানুষের হয়রানি না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। গতকাল বিকেলে দিনাজপুর পুলিশ লাইন্সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুলিশ সমাবেশে এই নির্দেশ দেন তিনি। এ সময় পুলিশ সদস্যদের আরও জনবান্ধব হওয়ারও আহ্বান জানান তিনি। এরা আগে পুলিশ লাইন্সে মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দিনাজপুরের 10 উপজেলার পুলিশ সদস্যরা অংশ নেন। পরে জাবেদ পাটোয়ারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 2021 এবং 2041-এর উন্নত বাংলাদেশের স্বপ্ন তখনই সম্ভব হবে যখন আমরা জনগণের পুলিশ হতে পারবো, জনমানুষের পুলিশ হতে পারবো। হয়রানির শিকার যদি কেউ করে এবং এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, সেই অভিযোগের কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। বাংলার সময় আরো থাকছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধে আজ থেকে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা শিক্ষক সমিতির। চলছে শিক্ষার্থীদের আন্দোলনও। ফেনীর সোনাগাজীতে এক যুবককে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা 7টার দিকে পৌরসভার চরগণেশ এলাকায় এ ঘটনা হয়। স্বজনরা জানান, আবু সালেহ মিম ঢাকার পলিটেকনিক্যাল ইলেকট্রিক বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তিনি বাড়ি যান। গতকাল সন্ধ্যায় চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে আবু সালেহ মিমকে হাত পা বাঁধা অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখে। এ সময় তার শরীরের পোশাকে কেরোসিন তেলে ভেজা দেখতে পান স্বজনরা। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেনীর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কেরোসিন তেল তো দিয়ে দিছে, ওরা আগুন লাগানোর জন্য চেষ্টা করছে, মানুষজন আওয়াজ পেয়ে তারা সরে গেছে, লাগাইতে পারে না। রোগীটার অবস্থা খারাপ, যার জন্য আমরা মনে করছি যে রোগীকে উন্নতর চিকিৎসার জন্য চিটাগাং অথবা কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া প্রয়োজন। এই জন্য আমরা সেইভাবে রোগীকে বুঝাইছি।
নরসিংদীর রায়পুরায় একই পরিবারের 4 জন দগ্ধের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার 2 জন জবানবন্দি দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা। এর আগে গতকাল দুপুরে রায়পুরা থানায় 7 জনের নাম উল্লেখ করে মামলা করেন দগ্ধ 3 শিশুর বোন রত্না আক্তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার 2 আসামি মামুন ও রবিন জানায়, রায়পুরা উপজেলার লোচনপুরের দুলাল মিয়া হত্যাকাণ্ডের পর শামসুল মিয়ার 2 ছেলে সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হয়। এরপর থেকে শামসুল মিয়ার পরিবার গা ঢাকা দিয়েছিল। আদালত থেকে কিছুদিন আগে বিপ্লব জামিনে মুক্তি পায়। এরপর সোমবার বিকেলে নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। আসার পরপরই ভোরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার 3 বোন ও ফুফু। পরিবারের সবাইকে হত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেয়া হয় বলে অভিযোগ স্বজনদের। প্রতিবেশী যারা, তাদের সাথে এদের জায়গা জমি নিয়ে বিরোধ আছে। এই বিরোধকে কেন্দ্র করে মারধর করার উদ্দেশ্যে বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আগে একটা পরিকল্পনা কয়েকজনে মিলে করেছিল। তারা ওইখানে ওই রুমের ভিতরে আগুন দিয়েছিল। সন্দিগ্ধ হিসেবে 2 জনকে আমরা আমাদের পুলিশের হেফাজতে নিয়েছিলাম। প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনাতে তাদের সম্পৃক্ত থাকার কথা আমাদের কাছে স্বীকার করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আজ থেকে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তার পদত্যাগ দাবিতে গতকালও কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে 6 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বুধবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কুয়াকাটা বরিশাল মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ইট ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আমরা বলেছি যে আমাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করেন, আমরা থাকতে চাই, যার কারণে সে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলছে। আমরা এই স্বৈরাচারী বিসির পদত্যাগ চাই। ভাড়া দিয়ে এখন নামে আটকে যাইতেছি, গাড়ি তো ওখানে আটকাই দিচ্ছে। আমাদের কি করার আছে বলেন? আমরা তো হেঁটে যাচ্ছি, আমার মতো আরো সাধারণ পাবলিক হেঁটে যাচ্ছে। এটা একটা বিহিত করা উচিত। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া উপাচার্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ তোলেন। এই পরিস্থিতিতে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ 8 দফা দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি। চাকরি স্থায়ীকরণে ইচ্ছাকৃত বিলম্ব বন্ধ করা, নৈমিত্তিক এবং মেডিকেল ছুটি বহাল করা, অগ্রায়ণ প্রদান করা, শিক্ষা ছুটিতে অনিয়ম এবং পক্ষপাতমূলক আচরণ বন্ধ করা, এগুলো হচ্ছে আমাদের মূলত আজকের প্রতিবাদের মূল বিষয়। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে ভিসির পদত্যাগের দাবিতে 27 মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের অপসারণের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ট্রেড লাইসেন্স দিতে অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন রাজস্ব সার্কেলে অভিযান চালিয়েছে দুদক। গতকাল সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন দুদকের একটি দল। পরে নগরীর নিউ মার্কেট এলাকার রাজস্ব সার্কেল 4-এ অভিযান চালিয়ে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা। এ সময় পরিদর্শকদের মধ্যে সমন্বয়হীনতা, অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়ম পান দুদক কর্মকর্তারা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের এখানে যে সুনির্দিষ্ট রেজিস্টার মেনটেন করার কথা, সেই রেজিস্টারগুলো মেনটেন করা হচ্ছে না। যে টাকাটা সরাসরি ব্যাংকে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা, তারা সরাসরি ব্যাংকে জমা না দিয়ে এখানকার পরিদর্শকরা সেখান থেকে নগদ টাকা আদায় করছেন। এবং আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। এই সকল বিষয়ে আমরা আরও খতিয়ে দেখব, খতিয়ে দেখে পূর্ণাঙ্গভাবে আমরা রিপোর্ট প্রদান করব। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সেবার নামে হয়রানি করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত নাগরিক সমাজ। গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রায়ই নকশা অনুমোদনের ক্ষেত্রে নতুন আইন ও দীর্ঘ অপেক্ষমান তালিকা প্রণয়ন করছে কেডিএ। এছাড়া প্লট হস্তান্তরের ক্ষেত্রে বিধিমালা ও ফর্মের মূল্য ও ট্রান্সফার ফি বাড়ানো এবং সেবার নামে ফি চালু করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়ম বন্ধের দাবি জানান তারা। নারায়ণগঞ্জে নিখোঁজের 10 দিন পর মাটি খুঁড়ে সেলিম নামের এক ঝুট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে সদরের ফতুল্লার ভোলাইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় গত 31শে মার্চ সকালে বাসা থেকে বের হওয়ার পর স্ত্রীর সাথে সকাল 11টায় সবশেষ ফোনালাপে পঞ্চবটি স্ট্যান্ড ব্যাংকে থাকার কথা জানান ঝুট ব্যবসায়ী সেলিম। এরপর থেকে নিখোঁজ হন তিনি। সন্ধান না পেয়ে 6 এপ্রিল সেলিমের স্ত্রী রেখা ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির তথ্যের সূত্র ধরে বুধবার বিকেলে ভোলাইল এলাকায় ঝুটের গোডাউনে অভিযান চালিয়ে ফয়সাল ও মোহাম্মদ আলী নামের দুইজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গোডাউনের মাটি খুঁড়ে সেলিমের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। টেকনোলজির মাধ্যমে তার একজন ব্যক্তিকে সন্দেহ করে তার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে তারা সেলিম চৌধুরীকে মেরে লাশ গুম করে রেখে দিছে এই গোডাউনেই। তো জানার পর আমরা এই লাশ তোলার পরে আমরা 3 জনকে আটক করি। টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন। অভিনব কায়দায় জেলা প্রশাসনের নাকের ডগায় একটি চক্র গড়ে তুলেছে এই স্টেশন। বিভিন্ন উপজেলায় কাভার্ড ভ্যানে 1.5 শতাধিক গ্যাসের সিলিন্ডার থেকে পাইপ দিয়ে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে গাড়িতে বিক্রি হচ্ছে গ্যাস। ফায়ার সার্ভিস বলছে, সিলিন্ডারের মাধ্যমে গাড়িতে গ্যাস সরবরাহের ঘটতে পারে যে কোনো সময়ে ভয়াবহ বিস্ফোরণ। বিষয়টি নজরে নিয়ে জানিয়ে জেলা প্রশাসক জানান, এটা পুরোপুরি অবৈধ। আর অবৈধ ব্যবসার মালিকরাও স্বীকার করেন তাদের কোনো অনুমতিপত্র নেই। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রায় প্রতিদিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটছে। অথচ এক শ্রেণীর লোভী ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে অবিশ্বাস্যভাবে গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন। একটি কাভার্ড ভ্যানে 1.5 শতাধিক বড় বড় গ্যাস সিলিন্ডার রেখে পাইপ দিয়ে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে সিএনজি প্রাইভেট কার সহ যানবাহনে গ্যাস সরবরাহ করছে। প্রতিটি কাভার্ড ভ্যানে 45,000 থেকে 50,000 টাকার গ্যাস থাকে। পাম্পে প্রতি সিএফটি সিএনজির মূল্য 40 টাকা হলেও তারা বিক্রি করছেন 50 থেকে 60 টাকায়। কোনো নিয়মকানুন না মেনে এভাবে গ্যাস বিক্রি করায় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। অনুমোদনবিহীন যদি তারা এভাবে ব্যবসা চালিয়ে যায় তাহলে আমার মনে হয় এই এলাকার জন্য বড় ধরনের একটা বিপজ্জনক অবস্থা ঘটতে পারে। ঢাকা শহরে আগুন লাগে পুড়ে যাইতেছে, আমাদের এলাকাতে এরকম হোক এটা আমরা চাই না। নিরাপত্তা যতটুকু করা দরকার ততটুকু করে এরপর এটা জিনিসটা করা উচিত। এদিকে পুলিশের নজরদারির কারণে হাইওয়েতে উঠে গ্যাস নিতে না পারা সিএনজি চালকরা এর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। গ্যাস থাকলে মনে করেন যে কোনো টাইম আমরা পাইতেছি, মেন রোডে আমার গরম লাগতেছে না। যেমন গ্যাস নাই তো একটু গ্যাস হলো আমাকে টাই গায়ে আর। সখীপুরের পেট্রোল পাম্পে গড়ে তোলা ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন মালিক রেহানা বেগম স্বীকার করেন, গ্যাস বিক্রির কোনো বৈধ কাগজপত্র তার নেই। আর এটা বন্ধের দাবি জানিয়েছেন জেলা সিএনজি পাম্প মালিক সমিতির সভাপতি। গ্যাসের ব্যাপারে আমার এখনো কোনো কাগজপত্র নেই, এটা এক ধরনের অন্যায় বলা চলে। আমার বিজনেস না হয় তাহলে এটা হয়তো আমি সরাই দিব। গ্যাস বিক্রি করাটাই সম্পূর্ণ অবৈধ, বেআইনি। কোনো দুর্ঘটনা ঘটে এটা ম্যাসিভ দুর্ঘটনা হবে, অনেক জানমালের সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটবে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস বলছে, কাভার্ড ভ্যান থেকে গাড়িতে সিএনজি বিক্রি মারাত্মক ঝুঁকিপূর্ণ। যখনই গ্যাস সিলিন্ডার একটা ব্লাস্ট হবে, এটার বাড়িতে প্রত্যেকটা সিলিন্ডার ব্লাস্ট হবে এবং আশেপাশে যা থাকবে সব একবার ক্ষতিগ্রস্ত হবে, মানুষ তো বাঁচবেই না। আর জেলা প্রশাসক জানালেন, ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশনের কোনো তথ্য তার জানা নেই, এর কোনো অনুমোদন দেয়া হয়নি বলেও জানান তিনি। স্টেশন যেখানে স্থাপন করে সেক্ষেত্রে আমরা অনুমতি দিই। এভাবে মোবাইল গ্যাস বিতরণ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে এটা আমরা জানাই ছিল না, আমরা এটা জানিও না। অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা জানায়, চট্টগ্রামের ব্যবসায়ীরা এই অভিনব পদ্ধতির উদ্যোক্তা। মূলত তারা রাতের অন্ধকারে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে বড় বড় সিলিন্ডারে গ্যাস কেনেন 45 টাকা সিএফটি দরে। জেলার সখীপুরে 2টি, ভুয়াপুরে 1টি এবং মধুপুরে 2টি ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। 2 বছর পেরিয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া তুর্না হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন নিহতের বাবা। গতকাল জেলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন মফিকুল হক। এ সময় তিনি জানান, আশুগঞ্জের চারতলা গ্রামে নিজ ভাইয়ের ছেলে আরিফুল হকের সঙ্গে তার মেয়ে কামরুন নাহার তুর্নার বিয়ে দেন। কিন্তু প্রায় দাম্পত্য কলহের জেরে তুর্নাকে শারীরিক নির্যাতন করত আরিফুল। এরই ধারাবাহিকতায় 2017 সালের 24 এপ্রিল তুর্নাকে হত্যা করার অভিযোগ ওঠে আরিফুলের বিরুদ্ধে। আশুগঞ্জ থানায় আরিফুলকে একমাত্র আসামি করে মামলা করেন নিহতের বাবা। পরে আসামিকে গ্রেফতার করলেও 1.5 বছর পর সে জামিনে মুক্ত হয়। বর্তমানে সে পলাতক রয়েছে। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান তুর্নার বাবা।
বারে বারে হুমকি দেয় যে আফু যদি না করি, আসামি যদি না ছাড়ি, তাইলে আসামি পক্ষ থেকে যে কোনো উপায়ে যে কোনো ভাবে আমাকে হত্যা করে ফেললে, আমার তো আর ওয়ারিশ নাই, আমার কেউ খবর নেওয়ার নাই, তাইলে আমি আমার মেয়ের হত্যা বিচারিত না। আগামী 12 এপ্রিল ঝিনাইদহে শুরু হচ্ছে দুদিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ফোকলার সম্মেলন। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল প্রেস ব্রিফিংয়ে একথা জানান জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় তিনি বলেন, দুদিনব্যাপী সম্মেলনের শোভাযাত্রা, একাডেমিক অধিবেশন, লোক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের গবেষক প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। তাই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি। বান্দরবানে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে দিনব্যাপী কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চা বোর্ডের যুগ্ম সচিব গোলাম মাওলা। তিনি চা চাষ সম্প্রসারণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করেন। কর্মশালায় চা চাষের উদ্যোক্তা ও চাষিরা অংশ নেন। এবার বৈশাখী কেনাকাটার খবর। সিলেটে শৌখিন পোশাক তৈরির কারখানায় শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফ্যাশন সচেতন তরুণীরা নিজের মতো করে বৈশাখী পোশাক বানাতে ভিড় করছেন বুটিকে। এছাড়া উৎসবের বাহারি রঙে সাজতে ভিড় করছেন নারীরা। আব্দুল্লাহ হাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। উৎসব মানেই যেন রং। উৎসবপ্রিয় বাঙালি নারী তাই বর্ণিল আঙ্গিকে নিজেকে সাজাতে চান দিনটিতে। বৈশাখের পোশাকে থাকে রঙের বাহার। মনের মতো রং আর ডিজাইনের পোশাক তৈরিতে নারীরা ছুটছেন বুটিকে। আর তাদের মন জয় করতে বুটিক শিল্পীদের যত ব্যস্ততা। ভালো ভালো ডিজাইনে কাপড় পাওয়া যায়, নিজের পছন্দ মতো ডিজাইন দেওয়া যায়, তাই এখান থেকে কাপড় নিতে আসি। রাত দিন করে কাজ করে শেষ করতে পারি না, পয়লা বৈশাখের জন্য আমাদের চাহিদা বেশি। নগরের বুটিকগুলোতেও বৈচিত্র্যময় বৈশাখী পোশাক সাজিয়ে রাখা হয়েছে। রমণীরা কিনছেন নিজের ও পরিবারের জন্য। বৈশাখে মিক্স কালারগুলো ভালো, ধরেন লাল, সাদা, তারপরে কমলা, সুন্দর সুন্দর ড্রেস আসে, এই জন্য আমরা আসি ব্লকের ড্রেস কেনার জন্য। বৈশাখ উপলক্ষে দেয়া হয়েছে বিশেষ ছাড়। আবার কেউ কেউ আলপনার থিমে পোশাক বানিয়েছেন। প্রচুর কাস্টমার আসে, আমরা সময় দিতে পারছি না, মোটামুটি ভালোই চলছে। লোকশিল্প আলপনা, বাংলার আলপনা, যেগুলি আলপনা পোশাকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি বৈশাখে। সবচেয়ে অবাক করার বিষয় হলো দাম নিয়ে ক্রেতাদের তেমন কোনো অভিযোগ নেই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁচানো গেল না ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর, জানালেন চিকিৎসক। প্রধানমন্ত্রীর শোক। বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 5 লাখ টাকা দিল গ্রিন লাইন। বাকি 45 লাখ টাকা দিতে 1 মাস সময় আদালতের। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান। এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। এবং কাঁচামাল প্রাপ্তির সুযোগ সুবিধা থাকার পরও রহস্যজনক কারণে বন্ধ ছাতকে রেলওয়ের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা। দুর্নীতি কারণ বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।